সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নেই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে লাইন পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। 2 দিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর। কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফেরানোর চেষ্টা চলমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখে মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। দালাল দিয়ে ভাগিয়ে নেয় রোগী, কর্মচারী দিয়ে অস্ত্রোপচার। শ্যামলীর ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে খোঁজ স্বাস্থ্যমন্ত্রী। রোগীদের স্থানান্তরের পর সিলগালা। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। ওয়াটার কিংডমে মাতামাতি, সাগরে উত্তাল ঢেউয়ে উল্লাস। পাহাড়ি জলে বিমোহিত পর্যটক পার্ক, চিড়িয়াখানায় ছোটদের উচ্ছ্বাস। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। রাজধানী সহ দেশের বিভিন্ন পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। চাহিদার তুলনায় কম সরবরাহের অভিযোগ মালিকদের। সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, সরকার উদ্যোগ নেয় তেলের সংকটের প্রভাব পড়েনি ঈদ যাত্রায়। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। 2-1টি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষা। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র, সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল। তেলের সরবরাহ সীমিত থাকার কারণে আমরা গতকাল সন্ধ্যের থেকে এই পর্যন্ত আমরা তেল বিপণন সাময়িকভাবে স্থগিত রেখেছি। ব্যাংকে পে অর্ডার করতে পারতেছি না, এটা 18 তারিখের আগের পে অর্ডার। ওই হিসাবে আমরা আজকে তেল তুলছি, 27,000 পাইছি, 27,000 তুলছি। সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। ফজরের নামাজ পড়ে 5:15টার সময় এসেছি, তো এখন বাজে 12:30। তো দেখেন আমি কত ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমার সামনে অনেক গাড়ি ছিল, গাড়ি চলে গেছে বিরক্ত হয়ে। বাংলাদেশের পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। পেট্রোল পাম্প বন্ধ করার নিয়ম নাই, যে পরিমাণ চাহিদা তার 3 ভাগের 1 ভাগও ডিপো থেকে সরবরাহ করতে পারছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী বলছেন, তেলের সংকট ঈদের আগে ছিল, সরকার উদ্যোগ নেওয়ায় ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়েনি। সরকার কিন্তু এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার ফলে ঈদের মধ্যে যাত্রীদের যাওয়া আসার ব্যাপারে এই সংকটে কিন্তু আমরা বাস্তবায়ন হয়নি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের যা পরিবহন যে সকল ছিল সেগুলিকে যে পরিমাণ তেল সরবরাহ দরকার ছিল সেটি কিন্তু সরকার দিতে সফলভাবে। এদিকে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত বছরের তুলনায় 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। ঈদের কারণে 2 দিন বন্ধ থাকার পর ডিপো থেকে তেল সরবরাহ শুরু হওয়ায় সংকট দ্রুত সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ সংকটে ঢাকার বাইরেও অনেক পাম্পে মিলছে না জ্বালানি তেল। মালিকরা বলছেন, ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকার প্রভাব পড়েছে। সকালে ডিপো থেকে সরবরাহ শুরু হলেও মিলছে না চাহিদা মতো। কাপড় দিয়ে ঢেকে রাখা পাম্প, প্রবেশপথ বন্ধ। গত 3 দিন ধরে বেশিরভাগ পেট্রোল পাম্পে এই চিত্র। পাম্প মালিকরা বলছেন, ঈদের ছুটিতে ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় প্রভাব পড়েছে। তবে ডিপো চালু হওয়ায় সরবরাহ সংকট হবে না বলে প্রত্যাশা তাদের। বুধবার আমাদেরকে 4.5 লিটার অক্টেন দিছে, যেটা আমরা কালকে পর্যন্ত দিছি।
কালকে পর্যন্ত মানুষের 200 করে দিতে পুরো চান রাত দিছি, ঈদের দিনও দিছি। কালকে লাস্ট আমাদের তেল কালকে দিনে শেষ হয়ে গেছে, এখন পর্যন্ত ক্লোজ। ব্যাংক খোলা হলে তারপরে বোঝা যাবে যে আমাদেরকে কখন তেল দেয়। ওটা তো রেশনিং সিস্টেম, যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি, তবে ওখান থেকে ব্যাংকের থেকে তেল দিচ্ছে 2 গাড়ি। আমাদের যে তুলনা চাহিদা আছে এই পরিমাণ অর্ধেক পরিমাণ তেল দিতেছে, পেট্রোল তার থেকেও কম দিতেছে, কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিন্তু পেট্রোল পাম্পগুলা বদ্ধ থাকবে। সরকার যারা আছে ওনারা যদি ঠিক মতন তদবির করে আমার মনে হয় কোনো তেল সংকট থাকার কোনো কথাই না। আমরা সপ্তাহে একবার তেল পাইলে আমরা আনার সাথে সাথেই কাস্টমাররা এসে 2-3 ঘন্টার মধ্যে সব শেষ করে ফেলে। চট্টগ্রামে কিছু পাম্প চালু থাকলেও সেখানে যানবাহনের দীর্ঘ সারি, জ্বালানি তেল পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে চালকদের। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আমি এসেছি সেই 12টার দিকে, এখন 1:38। সিরিয়াল ছিল অনেক, সিরিয়ালের পরে পাইলাম আর কি। এদিকে খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ ও চট্টগ্রাম ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। অচিরেই পাম্পগুলোর সংকট কেটে যাবে বলছে ডিপো কর্তৃপক্ষ। তেলের অবস্থা সংকট রয়েছে, আপনার ওই 6,000, 3,000, 2,000 এরকম দিচ্ছে, গাড়িওয়ালাদের ভোগান্তি। সপ্তাহে এক গাড়ি দিক, সেটাও একটা পর্যায়ে থাকে যে সারা সপ্তাহ আসবে না, তাও একটা সিস্টেম। এই জায়গায় তাও দিচ্ছে, মেঘনা এই পদ্মা যমুনে দিচ্ছে না। তেল আমরা নিতে আসছি 12,000 লিটার, দেশে 7,000 লিটার, 3,000 ডিজেল, 2,000 পেট্রোল, 2,000 অকটেন। চাহিদা মতো তেল দিচ্ছে না। 4 দিন ফিরে গেছি, আজকে একবারের মাল পাইছি। যুদ্ধ পরিস্থিতির কারণে পাম্পগুলো থেকে ঈদের আগে রেশনিং পদ্ধতিতে দেয়া হয় জ্বালানি তেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। দেশের স্বার্থ বজায় রেখেই চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আরও জানান, শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 2025 সালের 2রা এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ঢাকার জন্য এ হার ছিল 20%। 9 মাস পর শুল্ক হার 19% নামিয়ে এনে দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। আমেরিকার সাথে চুক্তি তো আমাদের যেটা হয়েছে সেটা আমাদের অর্থনীতিকে ডিরেক্টলি এফেক্ট করে। যাতে আমাদের দেশের অর্থনীতি সুরক্ষিত থাকে, প্রাইভেট সেক্টরের সুরক্ষিত থাকে, দেশের জনগণের ক্ষতি না হয়, সেভাবে আমাদের তাদের সাথে কথাবার্তা আমরা বলছি। একই দিন বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ সব দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। 17 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে কাজ চলমান। পাশাপাশি প্রবাসীদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বাংলাদেশি ভাইরা আছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খাল খনন কর্মসূচিতে অনিয়ম সহ্য করবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। খাল খনন সহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান মন্ত্রী। অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে চলে গেলেন, তারপর একটা কোদালো পরে নাই, মাটিও কাটে নাই, খোঁজ নিয়ে দেখে বিল্লে চলে গেছে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। মহাবর্ধন তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতির সামনে আমাদের বিশেষ করে নির্বাচনী ইশতেহারগুলো পূরণ করছি। আজকে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, এমন কোন পৃথিবীর দেশ নাই যেখানে পেট্রোল, ডিজেল, অক্টেনের দাম বৃদ্ধি করে নাই। এখনো কিন্তু আমাদের তারেক রহমানের সরকার, এখনো কিন্তু আমরা পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি করে নাই। এদিন দিনাজপুরের হিলিতে এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতির কোনো উন্নয়ন সম্ভব নয়। আইনের শাসন হবে, আইনের শাসন যদি না হয় তাহলে বিশৃঙ্খলা হবে,
আর বিশৃঙ্খলা হইলে কোনো দেশ বা জাতি এগুতে পারে না, কোনো উন্নয়ন সম্ভব না। মাদকমুক্ত সমাজ গড়তে নাগরিককে সচেতন হওয়ারও আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমার তো কোনো ক্ষতি হলো না। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরকার 180 ডিগ্রি ঘুরে গেছে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দলটির আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের কাছে চাঁদাবাজি ও জুলুম মুক্ত দেশ চায় জনগণ। ঈদ পরবর্তী সাংগঠনিক সফর ও মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব। সোমবার কক্সবাজারে সাংগঠনিক সফরে জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্লামেন্টের চলমান সেশনে যে বক্তব্য দিয়েছেন, আলটিমেটলি তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামের বাড়িতে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, সরকারের কাছে চাঁদাবাজি ও জুলুম মুক্ত দেশ চায় জনগণ। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না। বিভিন্ন বিষয়ে সরকারকে সংশোধনের পরামর্শ দেয়া হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, না মানলে প্রতিবাদ জানানো হবে। পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ঈদের তৃতীয় দিনে রাজধানীর রেল স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীর চাপ। কেউ শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগে ভাগেই ফিরেছেন ঢাকায়, কেউ আবার প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন। প্রিয়জন ছেড়ে জীবিকার তাগিদে আবারও যান্ত্রিক শহরে নগরবাসী। ছুটি শেষে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে রাজধানীমুখী মানুষের ভিড়। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরছেন মানুষ। ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন ট্রেনের যাত্রীরা। ছুটি শেষ হওয়ার কারণে তাড়াতাড়ি চলে আসলাম। ট্রেনে এত ঝামেলাও ছিল না, আসতে খুব ভালোই লাগছে। জানি যে জ্যাম হবে বা লেট হয় ট্রেনে, এই জন্য ঈদের পরে টিকিট কাটছি, কিন্তু যেই ভোগান্তি ভাবছি সেটাই হয়েছে। 6টা 15 ট্রেন 8টা, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। এটা একটা অস্বস্তি আর কি আমাদের জন্য। বাস টার্মিনালেও বেড়েছে যাত্রীর আনাগোনা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ যেন তাদের চোখে মুখে। ঈদের পরে যাওয়ার কারণটা হইতেছে কি যে আমরা নিজেরা নিরাপদ বোধ করি, কোনো সমস্যা থাকে না, রাস্তা খালি থাকে। ঈদের পরে গেলে যানটা কম থাকে, আর ঈদের সময় গেলে যানজট বেশি থাকে, অনেক রিস্ক থাকে। এদিকে পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ বাস সংশ্লিষ্টদের। যখন ছুটি শেষ হবে, যাত্রী বের হবে, তখন তো তেল না পায়, তখন গাড়ি আমরা কিভাবে চালাবো? একটা পাম্পে গিয়ে তেল পাইলাম, তারা 20 লিটারের বেশি দেয় নাই। এখন আমার গাড়িটা আপ এন্ড ডাউন করতে 200 লিটার তেল লাগে। এই যে আপনার গাড়ি ছাড়তাছি, যদি রাস্তায় যা তেল না পায়, তাহলে তার ওই গাড়ির যাত্রী কি করবে? ভোগান্তি। কর্মচাঞ্চল্য বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। এদিন দেশের বিভিন্ন জেলা থেকে সদরঘাটে ভিড়েছে 43টি ও ছেড়ে গেছে 27টি লঞ্চ। কর্মজীবী মানুষ ঈদ উপলক্ষে ছুটি পাই নাই, আর চেষ্টাও করি নাই, কারণ ঈদ মুহূর্তে যে একটা ভিড়। গিয়েছিলাম সবাই মিলে একসাথে ঘুরে আসলাম, ভালোই লাগলো, অনেক মজা করেছি, ঘুরতে গিয়েছি। এদিকে ঈদের তৃতীয় দিনেও রেল স্টেশন, বাস টার্মিনালের বাড়ি ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ঢাকার আশেপাশের জেলার রুটগুলোতেই ছিল বেশি ভিড়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দে মাতোয়ারা গোটা দেশ। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রে। শিশুদের পদচারণায় মুখর জাতীয় চিড়িয়াখানা। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। একই চিত্র শ্যামলীর শিশু মেলায়ও। ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। এম এ আজিম ও শাহিন আলমকে সঙ্গে নিয়ে মাইমুনা হাদার চৌধুরীর রিপোর্ট। নাচ গানের সঙ্গে কৃত্রিম ঢেউয়ের দোলায় আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। বাঁধভাঙা এই উচ্ছ্বাস যেন ভুলিয়ে দেয় নগর জীবনের সব ক্লান্তি।
শিশুর হাসি, তরুণদের উচ্ছ্বাস আর প্রবীণদের নির্মল অবসর। এর সঙ্গে নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট আর ওয়াটার বোট সহ প্রতিটি রাইড। আমি আমার বাবার সাথে ঘুরতে আসছি, অনেক কিছু দেখছি, খুবই ভালো লাগছে এখানে এসে। বইয়ের পাতায় কিংবা রূপকথার গল্পের পশু পাখি চোখের সামনে দেখে বিস্মিত ছোট্ট সোনামণিরা চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে ভয়হীন দাঁড়িয়ে বাবা মার কাছ থেকে জেনে নেয় হাজারো কৌতূহলী প্রশ্নের উত্তর। আমি জিরাফ দেখছি, বান্দর দেখছি, সিংহ শুয়ে আসলো, বাঘ দেখি একটু ভয় পাই না, সাপ দেখেছি, কুমির দেখেছি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরী। নাগরদোলা, মিনি ট্রেন, ঘোড়ার গাড়ির রঙিন দুনিয়ায় হারাতে হয় শিশু মেলায়। বাম্পার কার আর বাউন্সি ক্যাসেলে চলে নিরবিচ্ছিন্ন হাসি খেলা। খেলনায় উঠতে আসছি, নাগরদোলা, পাহাড়, এগুলোতে উঠতে মজা লাগে। মজা করছি, পার্কে উঠছি, চরকিতে উঠছি, খুব ভালো লাগছে। বাচ্চারা আনন্দ পাইলে আমাদের আনন্দ। যান্ত্রিক এই শহরে ঈদ এনে দেয় এক ভিন্ন রং, এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। যেন বছর জুড়ে এমন উৎসবের অপেক্ষায় থাকেন ছোট বড় সবাই। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে। বাঁধ ভাঙ্গা আনন্দে মাতোয়ারা সবাই। সাগর তীরে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন অনেকে। কেউ বা জেট স্কিতে চড়ে ছুটছেন গভীর সমুদ্রে। পরিবার পরিজন নিয়ে প্রিয় মুহূর্ত বন্দী করছেন ক্যামেরায়। ঈদের তৃতীয় দিনেও প্রকৃতি কন্যা সিলেটের জাফলংয়ে সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশিতে বিমোহিত পর্যটকরা। পাহাড় আর হ্রদের শহর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দল বেঁধে ঘুরছেন পর্যটকরা। রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা আর কাপ্তাই লেকে প্রাণ জুড়ে যায় তাদের। উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মার হাত ধরে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক সহ নানা প্রাণী দেখতে ভিড় করে তারা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারেও সব বয়সীদের ভিড়। ঘুরে ঘুরে দেখেন অষ্টম শতকের পাল বংশের গড়া বিহারটি। ঈদের ছুটিতে আমরা একটু সময় পাই আমাদের পরিবার নিয়ে একটু ঘোরার জন্য। সেল অফ দ্য মনস্ট্রি, তো এখানে 177টা কক্ষ দেখলাম, যদি এখন পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও ভালো লাগছে। বাগেরহাটে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদকে ঘিরে আগ্রহের শেষ নেই ভ্রমণ পিপাসুদের। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে, সব মিলে আনন্দ উৎসব পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা বালুচর এবং হিলি সীমান্ত এলাকায় পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যান অনেকে। রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী মেলায় নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দ উপভোগ করে শিশুরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশত মানুষ। দলীয় কার্যালয় ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুজানগরে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে প্রাণ গেছে গৃহবধূর। এদিকে শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের পর 20টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মোটরসাইকেলে আগুন ও ভাঙচুর, তছনছ দলীয় কার্যালয়। পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে দুই পক্ষ শহরে মিছিল বের করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে জড়ায় তারা। এদিকে সুজানগরের হাটখালী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজার সঙ্গে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপির সমর্থক ইসলাম প্রামাণিকের বিরোধ চলছিল। এরই জেরে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তর্কাতর্কি এবং প্রভাব বিস্তারের জন্য
দুই পক্ষেই উত্তেজিত হয় এবং এই প্রেক্ষিতে আমরা আপনার জানেন একজন এখানে মারা গেছে, অলরেডি কয়েকজনকে হেফাজতে নিয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার খামা গ্রামে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু করেন কয়েকশো স্বেচ্ছাসেবক। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। ধাওয়া পাল্টা ধাওয়া থেকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শরীয়তপুরের নড়িয়ায় তালতলা এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগ নিয়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি ও জামাতের সমর্থকরা। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ সহ ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত 20টি বসতঘর। তানজিনা তাসনিম, সময় সংবাদ। মেহেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। সোমবার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে রাত 8:30টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিএনপি নেতা দবিউদ্দিনের লোকজন স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলীর বাবা মাকে মারধর করে আহত করে। এর প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের বিএনপি সভাপতি ফরমান আলী। এতে দবিরউদ্দিনের লোকজন ফরমান আলীকেও মারধর করে। এর জের ধরে রাতে ফরমান আলী ও দবিরউদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের 25 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন আছে পুলিশ। দালাল দিয়ে রোগী ভাগিয়ে নিয়ে কর্মচারী দিয়ে চলে অস্ত্রোপচার। রাজধানীর শ্যামলের ডক্টরস কেয়ার ক্লিনিকে অভিযানে যান খোদ স্বাস্থ্যমন্ত্রী। অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিক ক্লিনিকটি সিলগালার নির্দেশ দেন তিনি। ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেন মন্ত্রী। রাজধানীর শ্যামলীর কলেজ গেটে ডক্টরস কেয়ার ক্লিনিক, যেখানে অনিয়মই পরিণত হয়েছে নিয়মে। অষ্টম শ্রেণী পাস কর্মচারীকে দিয়ে এখানে অস্ত্রোপচার করানো হয় নিয়মিত। দালালদের মাধ্যমে অন্য হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে ভর্তি করা হয় বলেও অভিযোগ। পঙ্গু হাসপাতালের মাসুদ সাদা ড্রেস আছে গায়ে আর কি, পরে উনি এখানে পাঠাইছে। যে জায়গাতে অপারেশন করছে ওই জায়গাতে মনে করেন ব্লাড বেরোইতে হয়েছে, রক্ত বেরোইতেছে। গণমাধ্যমে এমন অনিয়মের খবর উঠে এলে সোমবার তাৎক্ষণিকভাবে ক্লিনিকটিতে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। অভিযানে হাতে নাতে প্রমাণ মেলে অনিয়ম আর দুর্নীতির। তিনি সঙ্গে সঙ্গেই ম্যাজিস্ট্রেটকে হাসপাতালটি সিলগালার নির্দেশ দেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন সব রোগীকে সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন হাসপাতালে স্থানান্তরের কথাও জানান তিনি। ক্যারিয়ার ড্রাইভার থেকে শুরু করে এভরিবডি ইনভলভ, উপরে যারা আছে এগুলি নিয়ে আসে রুগীদের বাইলবারটা দিয়ে এখানে ভর্তি করে দেয়, দিয়ে বিরাট অঙ্কের টাকা বিল করে নিয়ে যাচ্ছে। এখানে অনেক অনিয়ম। আইসিইউ যার উনি কিন্তু এটা চালান না, উনি আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছে। এদেশের মানুষের স্বার্থে, স্বাস্থ্য সেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ক্লিনিকের ব্যবস্থাপককে অনিয়মের বিরুদ্ধে প্রশ্ন করা হলে জানান তিনি কিছুই জানেন না। দায় চাপান ক্লিনিকের মালিক পক্ষের ওপর। না, এটা আমি বুঝবো কিভাবে বা জানবো কিভাবে? মালিক পক্ষ বলছে যে আমাকে এটা দেওয়ার জন্য। এদিকে মঙ্গলবার থেকে শ্যামলী এলাকার সকল বেসরকারি হাসপাতালে অভিযানের পাশাপাশি সারা দেশে একই ধরনের কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে অনিয়ম রুখতে সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতাও চান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের আগেই ধসে পড়া গাজীপুর সিটির সড়ক নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শহে আলম। দুপুরে কাশিমপুর ধনঞ্জয়খালী সড়ক পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। সড়ক ধসের ঘটনায় প্রকল্প পরিচালক হারুনুর রশিদ ও প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় আগের সব কমিটি বিলুপ্ত করে 7 সদস্য নিয়ে উচ্চ পর্যায়ে নতুন করে কমিটি গঠন করে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিব।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওমরা পালন করতে গিয়ে সৌদি আরবে আটকা পড়েছেন প্রায় 40,000 বাংলাদেশি। তাদের অনেকেই অর্থ সংকটে বিপাকে। দেশে ফিরতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। চিরন্তন বিশ্বাসের এক অনন্য স্থান পবিত্র মক্কা। সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি, ব্যক্তিজীবনে পরিশুদ্ধতা ও ইবাদতের লক্ষ্যে প্রতি বছর আল্লাহর ঘর তাওয়াফ, বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত এবং ঐতিহাসিক স্থান দর্শনে হজ কিংবা ওমরা করতে সৌদি আরব যান লাখো ধর্মপ্রাণ মানুষ। হজ মৌসুমের আগে পরে প্রতি বছর সৌদি আরব যাতায়াত স্বাভাবিক থাকলেও এবার হিসেব পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাত। যুদ্ধ পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি থেকে যে সকল ওমরা পালনকারীদের দেশে ফেরার কথা ছিল, শত শত ফ্লাইট বাতিল হওয়ায় এখন তারা আটকা পড়েছেন। শিডিউল না পেয়ে যারা প্যাকেজের বাইরে ফিরতে আগ্রহী তাদের সৌদি ঢাকা রুটের সরাসরি একমুখী ফ্লাইটে টিকিট গুনতে হচ্ছে প্রায় লাখ টাকায়। অতিরিক্ত অর্থ সঙ্গে না থাকায় বিপাকে অনেকেই। খুবই কষ্ট দুর্দশার ভিতরে সময় পার করতেছি। ছেলে মেয়েরা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র 10 দিনের জন্য আসছিলাম, আর আজকে প্রায় 28 দিন হয়ে যাচ্ছে। নতুন টিকিট করে যাওয়াটাও খুব কষ্টকর, বিশেষ করে বাংলাদেশের যে ডিরেক্ট ফ্লাইট যে বিমানগুলো অপারেট করছে তাদের ম্যাক্সিমাম ফ্লাইটের ভাড়া প্রায় 1 লক্ষ টাকা। আটকে পড়ে যে সমস্ত হাজার হাজার হজযাত্রী মক্কা মদিনাতে আছেন, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের দ্রুত দেশে ফিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছি। এজেন্সিগুলো তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে শুধু ওমরা করেন 3.5 থেকে 4 লাখ মুসল্লি, আর যুদ্ধকালীন সৌদিতে আটকা পড়েছেন প্রায় 30 থেকে 40 হাজার। তাদের সহজ প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে বিমান মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। হাজার হাজার ওমরা যাত্রী এখন সৌদি আরবে আটকা আছে। তাদের হোটেলের প্যাকেজ শেষ হয়ে গেছে, তাদের হোটেলের সংকট এবং খাওয়ার সংকট দেখা দিয়েছে মারাত্মকভাবে। এই সকল ওমরা যাত্রীদেরকে ফেরত আনার বিষয়ে আমরা বিমান মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছি যে এয়ারলাইন্সগুলো ফ্লাইট অপারেট করছেন সাশ্রয়ী মূল্যে, যাতে আমাদের আটকা পড়া ওমরা যাত্রীদের আমরা ফেরত আনতে পারি, সেই বিষয়ে বিমান মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। তবে চলমান সংকট কাটাতে ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা বাংলাদেশ বিমানের জন্য সহজ সাধ্য নয় বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যারা ডাইরেক্ট ক্যারিয়ার আছে তাদের ভাড়াও বেড়ে গেছে, প্লাস সিটও পাওয়া যাচ্ছে না। সো কাজে আমি চাইলেই যে আমি বদলিয়ে নিয়ে আবার অন্য একটা অল্টারনেটিভ রুটে যাব, তার সেটারও সুযোগ নাই। কিন্তু ইচ্ছে করলে দুটো এয়ারক্রাফট ডেডিকেটেড করে আবার ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করাটা তো সহজ ব্যাপার না আর কি। যাত্রীদের দেয়া তথ্য বলছে যুদ্ধ পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট না থাকায় বাড়তি ভাড়ায় দেশে ফিরতে পারছেন না অনেকেই। ঈদ পর এই সংকট আরও বাড়বে বলে জানিয়েছেন মক্কায় অবস্থান করা বাংলাদেশিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বাস্তবতায় নিরাপত্তা ও কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী। দেশে এসেও আটকা পড়েছেন অনেকে। বিকল্প শ্রমবাজার না পেলে রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। প্রসূন আশিসের রিপোর্ট। খাতা কলমে বিশ্বের 168টি দেশে কর্মী যায় বাংলাদেশ থেকে। তবে এই কর্মসংস্থান মূলত মধ্যপ্রাচ্য নির্ভর। অভিবাসনের 90%ই সীমাবদ্ধ মাত্র 5টি দেশে। সবচেয়ে বেশি কর্মীর গন্তব্য সৌদি আরব। যুদ্ধের দামামায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটে সেখানে কর্মরত বাংলাদেশিরা। মুহুর্মুহু সামরিক আক্রমণ আর পাল্টা হামলায় তাদের কর্মসংস্থান আর জীবন দুটোই চরম ঝুঁকিতে। দেশে ফিরে যুদ্ধের প্রভাবে আটকা পড়া কর্মী সংখ্যাও নেহায়েত কম নয়। আবার নতুন করে কর্মীও যেতে পারছে না দেশগুলোতে। সবচেয়ে বড় শ্রমবাজার এখন প্রবল অনিশ্চয়তার মুখে। যদি বাংলাদেশে পাঠায় দেয় তাহলে আসলে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাবে। আতঙ্কিত আছে, কারণ এই যে মিসাইল মারতেছে। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে এই খাত নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো। ক্ষতিগ্রস্ত কর্মীদের তথ্য সম্বলিত রেকর্ড তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে আগামীতে সুফল মিলতে পারে বলে মত তাদের। আমরা এককেন্দ্রিক মার্কেট হয়েছে, যদিও আমরা বলছি ইউরোপের দিকে আমাদের কিছু মার্কেটের ব্যবস্থা হয়েছে, বাট সেটা খুবই নগণ্য। এইটা থেকে শিক্ষা নিয়ে যদি আমার ডাইভার্সিফিকেশন থাকে তাহলে কিন্তু আমার লোডটা কম হবে, তখন আমার এই এমপ্লয়মেন্টটা ভাগ হয়ে যাবে। যুদ্ধ পরিস্থিতি একটা সময় হয়তো থামবে, সে থামার পরে সেখানে রিকনস্ট্রাকশন একটা পরিবেশ হবে, তখন সেখানে যে কর্মী দরকার হবে সেই কর্মীর চাহিদা পূরণ করবার জন্য রিক্রুটিং এজেন্সিগুলো এবং সরকারকে সেই প্রস্তুতি আগেতেই গ্রহণ করতে হবে। শ্রমবাজার সংকুচিত হওয়ার এই বাস্তবতায় বিকল্প গন্তব্য খুঁজে নিতে না পারলে বড় ধাক্কা আসতে পারে রেমিটেন্স প্রবাহে। এই ক্রাইসিসকে কিভাবে মোকাবেলা করবে, তার শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্মের প্ল্যানটা কি,
আর দ্বিতীয়ত হচ্ছে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। বৈশ্বিক চাহিদার নিরিখে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে শ্রমবাজার স্থিতিশীল করতে সরকার সচেষ্ট বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। মালয়েশিয়া, জাপান সহ এগুলাতে আমরা আবার যেগুলোতে বন্ধ হয়েছে এটা আমরা খোলার চেষ্টা শুরু করেছি। যেসব ডিমান্ড আসছে ডিমান্ড অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ, ল্যাঙ্গুয়েজ কোর্স এগুলো আমরা হাতে নিয়েছি। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে বলে জানাচ্ছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে পোশাকের দামে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। জানুয়ারিতে প্রধান বাজার ইউরোপে দাম কমেছে প্রায় 9.5%। রফতানিকারকরা বলছেন জ্বালানি সংকট, ব্যবসার উচ্চ খরচ সহ ব্যাংক ঋণের দায় মিটিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমএস আরিফিনের রিপোর্ট। মার্কিন শুল্ক আর বৈশ্বিক যুদ্ধাবস্থায় চলতি অর্থবছরের প্রথম 8 মাসে পোশাক খাতে রপ্তানি আয় কমেছে 3.37%। একই সময়ে 6.79% কমেছে কাঁচামাল আমদানির ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলার হার। ফলশ্রুতিতে বছর ব্যবধানে একক বড় বাজার যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে 1%, আর সবচেয়ে বড় গন্তব্য ইউরোপে কমেছে 25%-এর বেশি। এমন বাস্তবতায় নতুন উদ্বেগ পোশাকের দাম। গেল বছর ইউরোপে পোশাকের গড় দাম 3.84% কমলেও চলতি জানুয়ারিতেই তা নেমেছে 9.43%। বিপরীতে বাজারটিতে প্রতিযোগী ভিয়েতনামের পোশাকের দাম বেড়েছে 6.5%। ভারতের প্রায় 2 আর ইন্দোনেশিয়ার পোশাকের দাম বেড়েছে 14%-এর বেশি। রপ্তানিকারকরা বলছেন বছরের পর বছর ধরে চলা জ্বালানি সংকট বাড়িয়েছে ব্যবসার খরচ। বৈশ্বিক অস্থিরতায় বেড়েছে পরিবহন ব্যয়ও। কারখানা সচল রেখে উৎপাদন যেমন ধরে রাখতে হচ্ছে, তেমনি প্রতিযোগিতায় টিকে থাকতে বিক্রি করতে হচ্ছে কম দামে। অর্ডার ক্যাচ করা, তাদের প্রেস কর্মে তারা তো সুযোগটা তারা নিয়ে নেয় যে আমরা কম দামে অর্ডার নিয়ে নিই, কারণ আমাদের ফ্যাক্টরি চালাইতে হবে। কোটি কোটি ঋণ আমাদের মাথার উপর রয়ে গেছে, আর যেহেতু তাদের বিক্রি কেন কমে যাচ্ছে তারাও সুযোগ নিতে পারে। সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপে যেন বাজার ক্ষতিগ্রস্ত না হয়, তাই নিজস্ব কাঁচামালে উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। জিএসপি প্লাসে কিন্তু এটা 2 স্টেজ, অর্থাৎ আমি কেবল কাপড় আমদানি করলে আমি এবং তারপরে যদি পোশাক তৈরি করি তাহলে সেটা কিন্তু পাবে না। আমাকে সুতা প্রডিউস করতে হবে, কাপড় প্রডিউস করতে হবে। ইউরোস্টেটের তথ্য, চলতি জানুয়ারিতে ইউরোপের মোট পোশাক আমদানি আগের বছরের তুলনায় কমেছে 15.5%। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভাঙাড়ি হিসেবে বিক্রির পরিকল্পনা থেকে সরে হঠাৎ বিকল ডেমো ট্রেন মেরামতের উদ্যোগ নিয়েছে রেলওয়ে। মেকানিকদের মতে দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় ডেমোগুলো সংস্কার অযোগ্য। বিকল ডেমো সচল করা সম্ভব নয় জেনেও ঠিকঠাক করার উদ্দেশ্যে এই নিয়েই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ। নাজমুল সালেহিনের রিপোর্ট। এ যেন ট্রেনের ভাগাড়। দেখে মনে হবে রেলের স্ক্র্যাপ পড়ে আছে বিশাল এলাকা জুড়ে, অথচ এগুলোই 650 কোটি টাকায় কেনা স্বপ্নের ডেমো। 2014 সালে স্বল্প দূরত্বের যাত্রীদের সেবা দিতে চীন থেকে কেনা হয় 20টি ডেমো। বছর না যেতেই বিকল হতে শুরু করে ডেমোগুলো। কয়েক বছরের মধ্যে বিকল হয়ে যায় 20টি। ডেমো সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের আবহাওয়ার উপযুক্ত নয় এসব ডেমো ট্রেন, তবুও কেনা হয়েছে। নেই ডেমো মেরামতের ওয়ার্কশপ কিংবা মেকানিকদের প্রশিক্ষণ, যন্ত্রাংশ মেলে না বাজারে। পার্টস বেশিরভাগ নষ্টই হয়ে গেছে, এগুলা মেরামত করার মতো অবস্থায় নাই। স্পেয়ার পার্টস বিদেশ থেকে আমদানি করতে হয়। মেরামতের সক্ষমতা না থাকা ও অলাভজনক হওয়ায় বছর 2 আগে ডেমো আর না চালানোর সিদ্ধান্ত হয়। ফলে তা ভাঙাড়ে হিসেবে বিক্রির পরিকল্পনা ছিল রেলওয়ের। রেলওয়ে মহাপরিচালক বলছেন ভাঙাড়ি হিসেবে পর্যাপ্ত অর্থ লাভের সম্ভাবনা না থাকায় ডেমো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে ভাঙাড়ি করে খুব একটা লাভ হবে না, কারণ যে বডিগুলো এগুলো আসলে ফাইবার, আমরা মেরামত করে এটা চালু করার বিষয়ে আমরা একটা উদ্যোগ নিচ্ছি আর কি। ডেমো ট্রেন সচল করা সম্ভব নয় জানার পরও এ খাতে অর্থ বিনিয়োগে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মত এই বিশ্লেষকের। নতুন করে যে আমরা আবার এটাকে মেরামত করব, আমরা কি আসলেও ডেমো চালাতে পারবো? কাউকে সুবিধা দেওয়ার জন্য আপনি আবার ডেমোটাকে ঠিক করতে চাচ্ছেন কিনা, কারণ এটা কিন্তু ওপেন টেন্ডারে আপনি ঠিক করার মতন প্রস্তাবও দিতে পারবেন না। রেলওয়ের তথ্য বলছে শুরু থেকে নিষ্ফল এই প্রকল্প, এমনকি সচল থাকার বছরগুলোতে উঠত না তেল খরচও। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা।
ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় পুকুর জলাশয়ের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন ঝালকাঠির কাঁঠালিয়ার বাসিন্দারা। এসব উৎসের পানি বিশুদ্ধ করার ১৭২টি ফিল্টার ও 4টি প্ল্যান্টই অকেজো। দূষিত পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। শামীম হোসেনের ছবি ও পলাশ রায়ের তথ্য নিয়ে রিপোর্ট। ব্যবহারের জন্য একমাত্র ভরসা পুকুর বা জলাশয়ের পানি। পুকুরের পানি বিশুদ্ধের জন্য সরকারিভাবে স্থাপন করা হয় ১৭২টি ফিল্টার। সেগুলোর প্রায় সবই অকেজো। লবণাক্ততা দূর করতে স্থাপন করা 4টি প্লান্টও বেহাল হওয়ার পথে। এমন দশা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলাবাসীর। বাধ্য হয়ে বাসিন্দাদের পান ও গৃহস্থালী কাজে ব্যবহার করতে হয় পুকুর জলাশয়ের দূষিত পানি। যুগের পর যুগ ধরে এই অবস্থা। এতে চর্মসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ। আমরা বিশুদ্ধ পানি পাই না। পানির অভাবে টাইফয়েড, নিউমোনিয়া, জন্ডিস এগুলো আমার আক্রান্ত। এদিকে তো ডিপ টিউবওয়েল বসেই না, রান্না করার পানি অনেক দূর থেকে আনা লাগে। পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহে পরিকল্পনার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই সঙ্গে স্থাপন করা হবে পর্যাপ্ত সংখ্যক পানি বিশুদ্ধকরণ প্লান্টও। আমাদের আরেকটা পাইপ টু ওয়াটার সাপ্লাই কাজ চলমান আছে। এটা যদি সফল হয় তাহলে হয়তো কিছুটা কমে আসবে। বঙ্গোপসাগর থেকে ৬০ কিলোমিটার দূরের এই জনপদের পাটিখাল ঘাটা, চেচড়িরামপুর ও আমোয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানি লবণাক্ত। গভীর নলকূপ বসিয়েও পাওয়া যায় না মিঠা পানি। এতে দুর্ভোগে ৩ ইউনিয়নের প্রায় ৬০,০০০ মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। অকেজো স্লুইস গেটে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকায় জলাবদ্ধতার কবলে ৩,০০০ হেক্টর ফসলি জমি। ভরা রবি শস্যের মৌসুমেও আবাদ করতে না পারায় দিশেহারা কৃষক। দ্রুত স্লুইস গেটগুলো মেরামতের দাবি উঠলেও বরাদ্দের দিকে তাকিয়ে পানি উন্নয়ন বোর্ড। তরিকুল ইসলাম অভির তোলা ছবি ও জিয়ল হকের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। ভাঙা ও অকেজো স্লুইস গেট, ঠিকমতো পানি ওঠানামায় বিঘ্নতা, জলাবদ্ধতার কবলে ফসলি জমি। পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার অর্ধেকেরও বেশি স্লুইস গেটগুলোর বেহাল দশা। এতে জোয়ারের পানি ওঠানামার পর ঠিকমতো না নামায় শত শত হেক্টরের পর হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। রবি শস্যের ভরা মৌসুমে এমন করুণ অবস্থায় দিশেহারা কৃষক। 8-10টা স্লুইস গেট সব নষ্ট হয়ে বই রয়েছে, সময়তে উড়ানো যায় না, সময়তে নামেও না। বর্ষার সময় যে পানি ওঠে ও পানি নামার মনে কোনো সুযোগ থাকে না। সবাই ভয়ে, কেউ কৃষি দিতেছে তাও পানি উঠিয়ে নষ্ট হয়ে যেতেছে, নোনা পানি। তাতে তো আমাদের এখানের খুবই দুর্ভাগ্য। মাছের ঘের ও বসত বাড়িতেও জমে থাকে পানি। নোনা পানি ঢুকে উর্বরতা হারাচ্ছে ফসলি জমির। এতে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহালেও দীর্ঘদিনে কোনো স্থায়ী সমাধান হয়নি। আগামী বর্ষা মৌসুমের আগেই স্লুইস গেটগুলো সংস্কার বা পুনর্নির্মাণের দাবি তাদের। ফসল আছে 67টা সুইচ গেট, আর এছাড়া 106টি সুইচ গেট আমার প্রয়োজন আছে নির্মাণ করা। এবং এই সুইচ গেট অচল থাকার কারণে এখানে রবি শস্য এবং বোরো ধান এগুলো আবাদ কম হচ্ছে। বরাদ্দ পেলে স্লুইস গেটগুলো সংস্কার অথবা পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে, যেখানে ইন্দুরকানী উপজেলা এবং অন্যান্য উপজেলার বেড়িবাঁধ প্লাস সুইচ গেট রেগুলেটর এগুলো পুনর্নির্মাণের জন্য একটা ডিপিপি দাখিল করা হবে। সেই ডিপিপিটি অনুমোদন হলে কাজ শুরু করা যাবে। জেলায় 126টি স্লুইস গেট রয়েছে, যার মধ্যে 67টি ভাঙা ও অচল। আর এই জনপদের প্রায় 3,000 হেক্টর জমির ফসল আবাদ স্লুইস গেটের ওপর নির্ভরশীল। সময় সংবাদ, পিরোজপুর। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির হুমকির পর পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 5 দিনের জন্য তেহরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। সমঝোতার জন্য ইরান যোগাযোগ বন্ধ করেছে বলে দাবি করেন ট্রাম্প, তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। শনিবার হরমুজ প্রণালী না খুলে দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প দাবি করেন সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ইরান। বলেন দুই পক্ষই একটি চুক্তি চায়, এটি সম্ভব হলে ইরানে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে সুবিধা হবে যুক্তরাষ্ট্রের। গতকাল সন্ধ্যায় আমাদের ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, আমাদের মধ্যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়েছে। প্রায় সব বিষয়েই দুই পক্ষই একমত, তারা চুক্তি করতে ভীষণ উদ্গ্রীব হয়ে আছে, আমরাও চুক্তি করতে চাই। ট্রাম্প আরও জানান ইরানে খুব দ্রুতই সরকার পরিবর্তন হতে চলেছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকার বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরান। এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় ইরান। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় জারি করা হয় একাধিক সতর্কবার্তা। আক্রমণ চলেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও। পাল্টা জবাবে তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলও। সোমবার ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মেয়র জোহরান মামদানি। স্থানীয় সভায় রবিবার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে শিশুদের নিয়েও ছিল বিশেষ আয়োজন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের 250 বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির নির্বাচিত হওয়ার পর সরকারি বাসভবনে ঈদ উদযাপন। রোববার দুপুরে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান মেয়র। এ সময় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন দেশের কমিউনিটির সঙ্গে মেয়রের আমন্ত্রণে তার বাসভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশিরাও। ঈদ উদযাপনের জন্য মামদানির ভূয়সী প্রশংসা করেন তারা। নিউ ইয়র্কের মেয়র সাহেবের দাওয়াতে আমরা এখানে এসেছি। মেয়র সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আলাপ হয়েছে। অত্যন্ত অমায়িক মানুষ। ঈদের কৌশল বিনিময়ের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। মুখে নানা আলপনা এঁকে খেলাধুলা আর আঁকাআঁকি করে আনন্দে সময় কাটায় শিশুরা। খাবার পরিবেশনের পাশাপাশি মেয়রের পক্ষ থেকে সবাইকে দেয়া হয় ঈদ উপহার। মেয়রের এখানে এসে খুবই এক্সাইটেড, ভেরি থ্যাঙ্কফুল দ্যাট হি অর্গানাইজড ইট, স্পেশালি আমার কিডসরা খুব এক্সাইটেড। ইকরা, হু ইজ ইওর ফেভারিট মেয়র? ওকে, ঠিক আছে। এর আগে ঈদের দিন সকালে নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত মসজিদ জামাইকা মুসলিম সেন্টারে নামাজ আদায় করেন জোহরান মামদানি। রমজানের প্রথম দিনে সিটি হলে প্রথমবারের মতো আয়োজন করেন ইফতার মাহফিল। গ্রেসি ম্যানশন, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন। নির্বাচিত হওয়ার পর এটি মেয়রের প্রথম ঈদ, আর এই প্রথম ঈদেই মুসলমানদের নিয়ে ভ্রাতৃত্বপূর্ণ এই আয়োজন করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র, যা সবার প্রশংসা কুড়িয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে ঈদ আনন্দে ভাসছে ইতালি। দেশটিতে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হলেও দিনটি ছিল কর্মব্যস্ত, তাই ছুটির দিনে আনন্দে মেতে ওঠেন অনেক পরিবার। ইটালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশ ইতালিতে প্রায় 25 লাখের বেশি মুসলিম বসবাস করেন। বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে তাল মিলিয়ে ইতালিতে গেল শুক্রবার পালিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তবে এদিন দেশটিতে ছিল না কোনো সরকারি ছুটি। এক মাস সিয়াম সাধনার পর কর্মব্যস্ত দিনে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারেননি অনেকে। কর্মব্যস্ত দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও শনিবার ও রোববার ছুটির দিনে ইতালির বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে মুসলমানদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিছুটা দেরিতে হলেও ছুটির দিন ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন প্রবাসীরা। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের এখানে শুক্রবার ঈদ ছিল, শনি রবিবার আমাদের ছুটি ছিল। আমরা বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করছি। দেশের মানুষ এবং আত্মীয় স্বজন সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আমরা ইটালির প্রবাসী। এবার ইটালিতে ওয়েদার অনেক ভালো ছিল, রোজা এবং ঈদ আমরা দারুণভাবে উপভোগ করছি। ঈদের দিন ইতালিতে সরকারি ছুটি ঘোষণার দাবি প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, ইতালি।
দূরদেশে ঈদের আনন্দে মাতোয়ারা প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ইউজি হকি ক্লাবে অনুষ্ঠিত হয় ঈদ মিলন মেলা ও পিঠা উৎসব। মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনভর উৎসবে অংশ নেন প্রায় 1000 প্রবাসী। অনুষ্ঠানের সমাপনীতে সংগঠনের সভাপতি সাইম রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মজিবুল হক মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ আহমেদ শাফে সহ বিশিষ্ট ব্যক্তিরা। ফিনল্যান্ডের বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় 6টি বিশিষ্ট জনকে সম্মাননা প্রদান করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। দেশটির রাজধানী হেলসিঙ্কিতে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। কমিউনিটির সিনিয়র সিটিজেন আব্দুল কুদ্দুস খান, এসপো সিটির ডেপুটি কমিশনার মিয়াজ নুরুল ইসলাম, মুসলিম ফোরাম ফিনল্যান্ডের সভাপতি ডাক্তার খালেদ সাইফুল্লাহ, রাইহাপিরি সেন্টারের রাজিন ইবনে আজাদ ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সদস্য সচিব নাজমুল বাশারকে সম্মানিত করা হয়। এছাড়া সময় সংবাদের ফিনল্যান্ড প্রতিনিধি মহিউদ্দিন মদুককেও দেওয়া হয় বিশেষ এই সম্মাননা। এবার খেলার খবর। আবারও বড় চাপের মুখে জাপানি ইয়েন। ডলারের বিপরীতে মান 160-এর কাছাকাছি। বিশ্লেষকদের মতে এই লেভেল অতিক্রম করলে সরকারের হস্তক্ষেপ করতে পারে। এরই মধ্যে বাজারে অস্থিরতা বেড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এবার পড়েছে জাপানের মুদ্রার বাজারে। প্রতিনিয়ত কমছে ইয়েনের মান। ডলারের বিপরীতে রেকর্ড 159.68 পর্যন্ত পৌঁছে যায়। এটি শুধু সাম্প্রতিক সময়ের নয়, বরং প্রায় 20 মাসের মধ্যে অন্যতম দুর্বল অবস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। হঠাৎ ওঠানামা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। জাপানে আমরা যারা পার্ট টাইম কাজ করছি তাদের ইনকাম তো ইয়েনই, কিন্তু বর্তমানে সবকিছুর দাম বাড়া ইয়েন এখন আগের মতো ভ্যালু দিচ্ছে না, তাই সেভিং করাটা এখন অনেকটা জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইয়েনের মান এই লেভেল অতিক্রম করলে সরকারের উপর চাপ বেড়ে যাবে। তখন তারা মুদ্রা বাজারে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। জাপান জ্বালানি আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল, তাই তেলের দাম বাড়লে দেশটির জন্য বেশি ডলার ব্যয় করতে হয়। এই পরিস্থিতিতে জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে তারা বৈদেশিক মুদ্রা বাজারের প্রতিটি পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো ধরনের অতিরিক্ত অস্থিরতা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি ও ডলারের শক্ত অবস্থান সব মিলিয়ে কঠিন চাপের মুখে এখন জাপানিজ ইয়েন। এই পরিস্থিতি কতদূর গড়ায় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। এবারে খেলার খবর। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনই বেছে নিল ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল করল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের পর থেকেই ফিসফাস জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ পেতে চলেছেন হাবিবুল বাশার সুমন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি। শান্ত লিটনদের পারফরমেন্স অ্যানালাইসিস করে দল গোছানোর গুরু দায়িত্বটা এবার সাবেক অধিনায়কের কাঁধেই। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের পদে বসাতে বিসিবির কাজ সহজ করে দিয়েছে তার অভিজ্ঞতা। এর আগেও লম্বা সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। 2013 সাল থেকে শুরু করে বাশারের এই দায়িত্বটা ছিল 2024 পর্যন্ত। পরের 1 বছর তিনি দায়িত্ব পালন করেছেন নারী দলের নির্বাচকের। এবার আবারও ফিরলেন পুরুষ দলে প্রধান নির্বাচক হয়ে। দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি আছে হাবিবুল বাশার সুমনের। লাল সবুজদের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাদা বলের ক্রিকেটে 3000 রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসেবে দেখিয়েছেন মুন্সিয়ানা। খেলোয়াড়ি জীবন এবং নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সব মিলিয়েই তাকে চিফ সিলেক্টর হিসেবে বেছে নিল বোর্ড। এবারই প্রথম জাতীয় দলের জন্য 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করল বিসিবি। বাশারের সঙ্গে ডেপুটি হিসেবে কাজ করবেন আরও 3 জন, যেখানে নতুন 2 মুখ নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। সাবেক ক্রিকেটার নাইমের আছে সমৃদ্ধ খেলোয়াড়ি জীবন। প্রায় 2 দশকের ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে 20,000 রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 34টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।
এর আগে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাদিফ চৌধুরী। সেই অভিজ্ঞতা বিবেচনায় তিনি এবার জাতীয় দলের দায়িত্বে। এছাড়াও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলা এই ক্রিকেটারেরও আছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে বিচরণের অভিজ্ঞতা। 4 সদস্যের এই নির্বাচক প্যানেলে একমাত্র পুরনো মুখ হাসিবুল হোসেন শান্ত। গেল বছর সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলে কাজ করেছেন সাবেক এই পেসার। 2027 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে জাতীয় দলের নতুন এই নির্বাচক কমিটি। মূলত ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনায় নিয়েই তাদের লম্বা সময়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। প্রবাসের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। সুমাত্রাতে গিয়েছি, সুমাত্রাতেও তেল নাই। মিরপুর 14 নাম্বার গিয়েছি, সেখানেও পাইনি। বাইকে তেলও নাই যে আরেকটা পাম্পে যে আবার চেষ্টা করব। পাম্পে লাইন পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। 2 দিন বন্ধের পর ডিপো থেকে সরবরাহ শুরু। সংকট না থাকার দাবি মন্ত্রীর, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্তদের ফেরানোর চেষ্টা চলমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের স্বার্থ বজায় রেখে মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করবে সরকার। এবং পাবনার ঈশ্বরদীতে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, বাইকে আগুন, আহত অর্ধশত। সুজানগরে গুলিতে নিহত গৃহবধূ। শরীয়তপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ, বসতঘর ভাঙচুর। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।